আমরা এখন ময়মনসিংহ বোর্ড 2024-এর এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। আমাদের এই সৃজনশীলটার উদ্দীপকে কি বলছে? আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি p ইকুয়াল টু x⁻³ প্লাস y⁻³ প্লাস z⁻³ মাইনাস 3 x⁻⁻1 y⁻⁻1 z⁻⁻1 এইরকম একটা তথ্য এখানে দেওয়া আছে। p ইকুয়াল টু এই তথ্যটা। এরপর লেখা আছে q অফ x ইকুয়াল টু 1 মাইনাস 8x³ তাহলে দুইটা তথ্য আমরা পাইলাম, p ইকুয়াল টু এই তথ্যটা আর q অফ x ইকুয়াল টু এই তথ্য, দুইটা তথ্য। এবার আমাদের এখানে ক নাম্বার প্রশ্নে কি জিজ্ঞাসা করছে? ক নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করছে 15x³ প্লাস bx² মাইনাস x মাইনাস 8 একটা রাশি, একটা বহুপদী। এই যে রাশিটা তার একটা উৎপাদক হলো 3x প্লাস 2। এই রাশিটার একটা উৎপাদক 3x প্লাস 2। এবার বলল b এর মান নির্ণয় করো। b এর মান, এই যে b দেখা যাচ্ছে, এই b এর মান আমাদের কাছে তারা জানতে চাচ্ছে যে এই b এর মান কত, সেটা তোমরা আমাদেরকে জানাও। এখন কথা হচ্ছে একটু খেয়াল করেন তো, এই পুরা রাশিটার মধ্যে চলক হিসাবে কোনটা আছে? x আছে, চলক হিসাবে x, x³ x², x, তাই না? চলক হিসাবে x আছে। আমরা যদি এই রাশিটাকে একটা বহুপদী হিসাবে কল্পনা করতে চাই, এই রাশিটাকে একটা বহুপদী হিসাবে কল্পনা করতে চাই, তাহলে আমরা লিখবো এইভাবে করে। আমরা এটা ধরতে পারি, এটা একটা কল্পনা, ধরে নেওয়া। ধরি f অফ x অর্থাৎ x চলকের বহুপদী, f অফ x, x চলকের বহুপদী, হ্যাঁ, x চলকের বহুপদী f অফ x ইকুয়াল টু 15x³ প্লাস bx² মাইনাস x মাইনাস 8। এই যে f অফ x ইকুয়াল টু 15x³ প্লাস bx² মাইনাস x মাইনাস 8, এটা আমরা লিখলাম একটা বহুপদী হিসাবে, লিখলাম x চলকের একটা বহুপদী। আমাদেরকে আচ্ছা আরেকটা কথা একটু ক্লিয়ার করে নিই। আমি এখানে f অফ x লিখছি, চলক কিন্তু ঠিক রাখছি, x চলক, x চলকের একটা বহুপদী f অফ x। আপনি যদি চান আপনি কিন্তু এই f এর জায়গাতে আপনি g লিখতে পারবেন, g অফ x। আপনি যদি চান এই g এর জায়গায় n লিখতে পারবেন, n অফ x। আপনি যদি চান n এর জায়গায় d লিখতে পারবেন, d অফ x, হ্যাঁ, d অফ x লিখতে পারবেন। এগুলোতে কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা লিখলাম, সাধারণত যেহেতু আমরা ওই f শব্দটা বেশি ব্যবহার করতেছি, তাহলে ধরি f অফ x ইকুয়াল টু 15x³ প্লাস bx² মাইনাস x মাইনাস 8। এখন আমাকে বলছে এই যে বহুপদীটা, এই বহুপদীটার একটা উৎপাদক হলো 3x প্লাস 2। আচ্ছা, উৎপাদক শব্দটা ব্যবহার করছে। উৎপাদক শব্দটা আমরা কখন ব্যবহার করি? যখন কোনো ভাজক দ্বারা ভাগ করার ফলে ভাগশেষ শূন্য আসে, তখন আমরা ওই ভাজকটাকে বলি উৎপাদক। আমরা 30কে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে 5 6 30। যেহেতু ভাগশেষ শূন্য বের হয়েছে, যেহেতু ভাগশেষ শূন্য বের হয়েছে, আমরা তখন এই ভাজকটাকে বলি উৎপাদক, 30-এর উৎপাদক। আমরা 30কে কিন্তু আমরা যদি 2 দিয়ে ভাগ করতাম, 2 দিয়ে 30কে ভাগ করলে হয় 15, তাহলে 15 দুগুণে 30, ভাগশেষ শূন্য, ভাগশেষ শূন্য। এই যে ভাগশেষ শূন্য, তখন আমরা এই ভাজকটাকে আমরা বলবো উৎপাদক। তাইলে যখন কোনো ভাজক দ্বারা ভাগ করার ফলে ভাগশেষটা শূন্য বের হয়, তখন আমরা ওই ভাজকটাকে বলি উৎপাদক। তাহলে যেহেতু এখানে উৎপাদক শব্দটা ব্যবহার করছে যে 3x প্লাস 2 এটা হলো উৎপাদক, 3x প্লাস 2 এটা হলো উৎপাদক, তার মানে 3x প্লাস 2 দ্বারা ভাগ করার কারণে ভাগশেষটা শূন্য হবে। এই কারণে 3x প্লাস 2কে উৎপাদক বলা হচ্ছে। তারা নিজেরাই বলে দিচ্ছে, আমাদের আর কিছু বলা লাগবে না, তারাই বলে দিচ্ছে যে 3x প্লাস 2 এটা হলো উৎপাদক। আর এটা উৎপাদক মানে এটা দিয়ে ভাগ করার কারণে ফলাফল, এই ভাগশেষটা শূন্য আসবে। আপনারা জানেন যে আমি যখন বহুপদীতে চলকের কোনো মান বসাবো, ওই পদ্ধতিটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। কি উপপাদ্য? ভাগশেষ উপপাদ্য। চলকের কোনো একটা মান বসানোর ফলে এই পুরো বহুপদীর যেই রেজাল্ট বের হবে তাকে বলা হবে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে ফলাফল বের করা।
ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমাদের এখানে 3x + 2 দ্বারা ভাগ করতে বলছে। আচ্ছা, যেটা আমাদেরকে উৎপাদক বলবে আমরা মনে 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 কি 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 মনে মনে আমরা ওই উৎপাদক ইকুয়াল টু 0, এটা কিন্তু খাতায় লিখবেন না, এটা খাতায় লিখবেন না, আমি এমনি লিখতেছি। 3x + 2 মানে ওই যে উৎপাদকটা 3x + 2 = 0, এটা আমরা ধরে নিব। তাহলে 3x = -2, তাহলে x = -2/3। বলেন আমরা x এর মান কত পাইলাম? x এর মান -2/3, x এর মান -2/3। আমরা করব কি, এখানে x এর মান -2/3 বসাবো, প্রত্যেকটা x এর জায়গায় -2/3, x এর জায়গায় -2/3 আমরা বসাবো। এবং বসানোর ফলে সম্পূর্ণটার মান অবশ্যই অবশ্যই 0 হইতে হবে, কারণ তারা উৎপাদক শব্দটা ব্যবহার করছে। উৎপাদক শব্দ ব্যবহার করা মানেই আমি চলকের মান বসানোর ফলে এই সম্পূর্ণটার মান 0 বের হবে, ভাগশেষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলেন আমরা এখন অঙ্কটা করে দেখাই আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। তাহলে ধরি f(x) = 15x³ + bx² - x - 8। 3x + 2 f(x) বহুপদীর একটি উৎপাদক হবে যদি ওই x এর মানটা -2/3 হয়। এইমাত্র দেখাইছি x এর মান -2/3 কীভাবে বের হয়েছে দেখাইছি। তাইলে এটা উৎপাদক হবে, 3x + 2 এটা উৎপাদক হবে যদি x এর মান -2/3 বসানোর ফলে টোটালটার রেজাল্ট 0 হয়, তাহলে এটা উৎপাদক হবে। আমরা তাহলে x এর মান হিসাবে -2/3 বসায়া দিলাম, -2/3 বসায়া দিলাম। শর্ত কি, এই পুরাটার মান 0 হইতে হবে, এই পুরাটার মান 0 হইতে হবে। দেখছেন আমি কত বড় একটা গোল্লা দিলাম, হ্যাঁ, 0 হইতে হবে। x এর মান -2/3 বসাবো, সম্পূর্ণটার রেজাল্ট 0 হইতে হবে। তাহলে f(-2/3 = 0। আমি x এর জায়গাতে -2/3 -2/3 -2/3 বসাই দিলাম। এই যে এই যে এই যে এই যে দেখেন 15x³ x এর জায়গায় -2/3, bx² x এর জায়গায় -2/3, x এর জায়গায় -2/3, প্রত্যেকটা x এর জায়গায় -2/3 আমরা বসিয়ে দিলাম। এবার হিসাব নিকাশ করি, এখানে আর কথাবার্তা না বলি, এটা আপনারা পারবেন, সহজ জিনিস। হিসাব নিকাশ করি করতে 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 এক পর্যায়ে আমরা দেখতেছি আমাদের এখানে হিসাব করলে বের হইছে এই যে এটা, যোগ বিয়োগ করেন তখন আসছে এইটা 4b - 106 = 0। এই যে 9 এখানে ভাগ আকারে আছে, 9 যদি ওই ছেড়ে যায় তাহলে গুণ হবে, 0কে গুণ করলে 0ই হয়। তাহলে 4b - 106 = 0। এই যে 106 ওই ছেড়ে চলে গেল, এবার 4 দিয়ে ভাগ করেন, তাহলে b এর মান আসলো 53/2, b এর মান আসলো 53/2। এই অঙ্কের মধ্যে b এর মান 53/2, তার মানে আমাদেরকে তারা যেই বহুপদীটা দিল এই বহুপদীটাতে b এর মান কত? 53/2, b এর মান 53/2, হ্যাঁ, b এর মান 53/2। আর 3x + 2 হচ্ছে একটা উৎপাদক। তাহলে আমাদেরকে মূলত b এর মান জিজ্ঞাসা করছে যে b এর মানটা নির্ণয় করো, ওই যে বলছে b এর মান নির্ণয় করো, আমরা b এর মান নির্ণয় করে দেখালাম। আবার একটু এখন বোর্ডটা একটু পরিষ্কার করে ফেলি নাকি? আচ্ছা, আমরা এখন খ নাম্বার প্রশ্নে যেতে চাই। খ নাম্বার প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে p = 0 হলে প্রমাণ করো যে x = y = z অথবা xy + yz + zx = 0। দুইটা জিনিস প্রমাণ করতে হবে। p = 0 হলে দেখেন, একটু খেয়াল করেন, উদ্দীপকে কিন্তু p এর একটা মান দেওয়া আছে, p = এই অংশটা, p = এই অংশটা। প্রশ্নতে আবার বলল p = 0, অর্থাৎ এক কথায় বলতে গেলে এই অংশটা সমান 0। এক কথায় এইটা সমান 0। এবার আমরা অঙ্কটা করতে থাকবো। আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে x = y = z অথবা xy + yz + zx = 0। চলেন তাহলে আমরা অঙ্কটা শুরু করে দিই। আমরা এখান থেকে অঙ্কটা করে ফেলতে পারি। আমাদের প্রশ্নে দেওয়া আছে, মানে উদ্দীপকে দেওয়া আছে p = এই অংশটা, p
প্রশ্নে দেওয়া আছে পি ইকুয়াল টু 0, তাহলে এই অংশ সমান 0 হবে। আচ্ছা, এক্স টু দি পাওয়ার -3 মানে কিন্তু 1/x³ আপনারা জানেন যে এ টু দি পাওয়ার -1 তাকে যেমন আমরা লিখতে পারি 1/a, এ টু দি পাওয়ার -2 তাকে আমরা লিখতে পারি 1/a টু দি পাওয়ার 2, এ টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার 3। অর্থাৎ জিনিসটা হচ্ছে পাওয়ারের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে তখন একটা 1 দিতে হয়, একটা ভাগ চিহ্ন দিতে হয়, একটা 1 একটা ভাগ চিহ্ন, এরপরে ওই মাইনাসটা বাদে বাকি যারা আছে তারা নিচে, মাইনাসের জন্য একটা 1 একটা ভাগ, ওই মাইনাসটা বাদে বাকি যারা আছে তারা নিচে, মাইনাসটা বাদে বাকি যারা আছে তারা নিচে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে এক্স টু দি পাওয়ার -3 তার পরিবর্তে লিখতে পারি 1/x³, 1/y³ 1/z³। আর এই যে -3x টু দি পাওয়ার -1, y টু দি পাওয়ার -1, z টু দি পাওয়ার -1, একটু চিন্তা করেন তো, লিখে দেখাই, এখানেই লিখে দেখাবো, এখানেই দেখাই। এই যে দেখেন 3 ইন্টু 1/x 1/y 1/z, এই যে এক্স টু দি পাওয়ার -1 মানে কি 1/x 1/y 1/z। এখন যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3টা উপরে উঠবে না, 3 এটা উপরে উঠে যাবে না? হ্যাঁ, 3টা উপরে উঠে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে দেখেন 3/xyz। আমরা 1/x³ লিখতে পারি 1/x হোল কিউব, 1/y হোল কিউব, 1/z হোল কিউব। বলবেন কেন? সূত্র আসবে অঙ্কে। আচ্ছা, এই যে 3/xyz আমি যে এইমাত্র এখানে ভেঙে দেখাইলাম এটাই কিন্তু সেটা 3/xyz। উপরের এই 3টাকে যদি আপনি পাশে বসায় দেন, পাশে বসায় দেন আর উপরে 1, উপরের 3টাকে পাশে বসায় দেন আর উপরে 1, তাহলে 1/x 1/y 1/z, এই যে সেটা 3 ইন্টু 1/x 1/y 1/z। আমরা এটাকে বলবো a b c। তাহলে সূত্র কি হবে? a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc, সেই সূত্রটা সূত্র তাহলে বসাই দিব। হাফ ইন্টু a, আমরা a বলতে যাকে বুঝি এখানে, হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু 0। এবার এই যে সামনে যে হাফটা আছে গুণ আকারে, এই হাফ যদি ওই সাইডে যায় তাহলে ভাগ হয়ে যাবে, 0ই হয়ে যাবে। আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি, হয় এইটা সমান 0 অথবা এইটা সমান 0। তাহলে আমরা এই যে হয় এইটা সমান 0 এখানে লসাগু করতে পারি, করলাম। এই যে লসাগু xyz এটা ওই সাইডে গিয়ে গুণ হয়ে বাদ হয়ে গেল, তাহলে yz প্লাস zx প্লাস xy ইকুয়াল টু 0 প্রমাণ হয়ে গেল। আমাদের প্রশ্নে কিন্তু এটা প্রমাণ করতে বলছিল, প্রমাণ হয়ে গেল এটা। আচ্ছা, এবার আমরা যাবো আরেকটা অংশে, অথবা দিয়ে। এই যে অথবা দিয়ে এই অংশটাতে যাব আমরা এখন, অথবা দিয়ে এই অংশটাতে যাব। অথবা 1/x মাইনাস 1/y হোল স্কোয়ার প্লাস, এগুলো আর বললাম না বারে বারে, এটার সমান 0। এখন আপনারা আগে থেকেই খুব ভালো করে জানেন যে এটা একটা রাশি তার বর্গ, রাশি তার বর্গ, রাশি তার বর্গ। তাহলে একাধিক রাশির বর্গের সমষ্টি, একাধিক রাশির বর্গের সমষ্টি, সমষ্টি মানে কি? যোগফল। এই যে যোগ, এই যে যোগ, একাধিক রাশির বর্গের সমষ্টি, একাধিক রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হইতে হয়, এই যে শূন্য লেখা, এই যে শূন্য লেখা, একাধিক রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হইতে হয়, প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদা করে শূন্য হইতে হয়, এটা বাধ্যতামূলক, নাইলে যোগফল শূন্য হইতে পারে না। যদি এই রাশিগুলোর কোনো একটা রাশি যদি শূন্য না হয়ে অন্য কোনো সংখ্যা হয় তাহলে যোগফল শূন্য হইতে পারে না। যোগফল যদি শূন্য হইতে হয় প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে 0 হওয়া লাগবে। এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে 0 প্লাস 0 প্লাস 0, তাহলে যোগফল 0 হবে। তাহলে আমরা এটা বললাম যে আমরা জানি একাধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেকে পৃথক পৃথকভাবে শূন্য হবে। তাহলে এই রাশিটা সমান 0, এই রাশিটা সমান 0, এই রাশিটা সমান 0, এইভাবে করে বললাম। একদিকের স্কোয়ার যদি আরেক দিকে যায় তাহলে রুট হয়ে যাবে, 0কে রুট করলে 0ই হয়। 1/x মাইনাস 1/y ইকুয়াল টু 0।
এই মাইনাসটা ওই সাইডে গেলে প্লাস হয়ে গেল, ভগ্নাংশটা যদি উল্টায় দেই তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই, একটা সমীকরণ নাম্বার দিলাম। এবার এই রাশিটা নিয়ে আসলাম, স্কোয়ারটা ওই সাইডে গেলে রুট হয়ে 0 হয়ে যাবে, একই রকমের কাজ। এটা 1 নং সমীকরণ, ওটা 2 নং সমীকরণ আমরা দিলাম। আমরা এখন বলবো 1 আর 2 হতে পাই, কি পাই খেয়াল করে দেখেন, y ইকুয়াল টু এক্স, y ইকুয়াল টু জেড। আমরা বলতে পারি x ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। বাস, এটাও আমাদের প্রমাণ হয়ে গেল, এটাও প্রমাণ হয়ে গেল। এখন আমাদের প্রশ্নে আপনারা বলতে পারেন যে স্যার আপনি এই রাশিটা নিলেন, এই রাশিটা নিলেন, এটা নিলেন না। আপনি নিতে পারেন, আপনি এই রাশিটারও কাজ করেন, এখানে এই রাশির কাজ করলাম, এই রাশির কাজ করলাম, আপনি এই রাশিটার কাজ করেন, দেখবেন একই রেজাল্ট আসবে। অর্থাৎ এটা না করলেও কোনো সমস্যা নাই, কারণ আমার প্রশ্নে যেটা প্রমাণ করতে বলছে সেটা অলরেডি আমার অঙ্কে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখলাম আমাদের এই অঙ্কের সমাধান হয়ে গেল। আমাদেরকে বলছিল প্রমাণ করে দেখাও এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, অথবা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0। পুরাটাই আমাদের অঙ্কে চলে আসছে, অঙ্কটা প্রমাণিত। আমাদের এখানে গ নম্বর প্রশ্নে কি বললো চলেন আমরা একটু দেখি। গ নম্বর প্রশ্নে আমরা দেখতেছি একটা আংশিক ভগ্নাংশের প্রশ্ন এখানে রয়েছে। গ নম্বর প্রশ্নে বলল 7x² - 2 ডিভাইডেড বাই কিউ অফ এক্স, এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, 7x² - 2 ডিভাইডেড বাই কিউ অফ এক্স, কিউ অফ এক্স আমাদের উদ্দীপকে দেওয়া আছে, কিউ অফ এক্স। আমরা দেখতেছি কিউ অফ এক্স মানে হলো 1 - 8x³, কিউ অফ এক্স ইকুয়াল টু 1 - 8x³ তাহলে 1 - 8x³ যদি আমরা এখানে বসাই, যদি বসাই আমরা কিউ অফ এক্সের জায়গায় 1 - 8x³ আমরা যদি বসাই, এই যে আমরা আসল চেহারাটা পেয়ে গেলাম। আমাদেরকে বলা হলো 7x² - 2 ডিভাইডেড বাই 1 - 8x³ এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে দেখাও। তাহলে চলেন আমরা এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করি। আমাদের এখানে দেওয়া আছে কিউ অফ এক্স ইকুয়াল টু 1 - 8x³। আমাদের প্রশ্নে বলছে 7x² - 2 ডিভাইডেড বাই কিউ অফ এক্স, এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা কিউ অফ এক্সের জায়গায় তার মানটা বসাই দিলাম। এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি। কেমন সূত্র প্রয়োগ করতে পারি? 1-এর উপর আমরা কিউব দিলাম, অর্থাৎ 1³ আর 8x³ আমরা লিখলাম 2x হোল কিউব, 8x³ লিখলাম 2x হোল কিউব। কারণ 2কে যদি কিউব করেন তাহলে 8 হয়, এক্সকে যদি কিউব করেন তাহলে x³ হয়, তাহলে 8x³ তার পরিবর্তে 2x হোল কিউব। এতে করে সূত্র প্রয়োগ হবে। কি সূত্র? a³ - b³, a³ - b³ সূত্র হয়ে যাবে। তাহলে a³ - b³ সূত্র আমরা এখানে প্রয়োগ করে দিতে পারি। সেটা হচ্ছে a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। আমি এই জায়গাতে একটু ভেঙে দেখাই দিই আপনাদেরকে, আর একটু ভেঙে দেখাই দিই। সেটা হচ্ছে এই যে এখানের মধ্যে a³ - b³ তাহলে আমরা লিখতে পারি a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। এই যে a³ - b³ a - b ইন্টু a² প্লাস ab প্লাস b² লেখা যায়। ওকে, পরবর্তী লাইনে 1 - 2x আর এখানে 1 প্লাস 2x প্লাস 4x², এইটাই সেখানে লেখা রয়েছে। আচ্ছা, তো আমরা দেখলাম যে আমাদেরকে প্রশ্নে যেটা দিল যার আংশিক ভগ্নাংশ বের করার জন্য, তাকে আমরা অঙ্কটা করতে এইরকম একটা চেহারা আমরা পেলাম। হ্যাঁ, এইরকম আমরা একটা চেহারা পেলাম। আমরা হরকে উৎপাদকে বিশ্লেষণ করলাম, হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম, কারণ আমাকে ভাঙতে হবে। তো a ডিভাইডেড বাই একটা হর, b ডিভাইডেড বাই একটা হর, c ডিভাইডেড বাই একটা হর, তাহলে আমাকে উৎপাদকে বিশ্লেষণ আগে করতে হবে। তো আমরা এখানের মধ্যে এই হরটার কাজকর্ম করে এরকম উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন আমরা 7x² - 2 ডিভাইডেড বাই কিউ অফ এক্স এর পরিবর্তে এই যে ভগ্নাংশটা আমরা পেলাম, এটা দিয়ে আমরা এখন অঙ্কটা করতে থাকব। আমরা সেটাকে এখানে মধ্যে লিখে ফেললাম। সামনে লিখলাম ধরি
7x² minus 2 divided by 1 minus 2x into 1 plus 2x plus 4x², অভেদ চিহ্ন, a divided by 1 minus 2x, এরপর সাধারণত তো আমরা শুধু b লিখি, তাই না? সাধারণত আমরা শুধু b লিখি, কিন্তু এখানে মধ্যে bx plus c, এটা কেন লিখতে গেলাম? আসলে এটা বলি, ব্যাখ্যাটা দিই। সেটা হচ্ছে এটা নির্ভর করে আপনার হরটা কেমন, আপনার হরটা কেমন তার উপরে নির্ভর করে লবের মানটা আসে। হর কেমন তার উপরে নির্ভর করে লবের মান আসে। আমরা দেখতেছি এখানে যে হরটা 1 minus 2x, এটা একটা সরল সমীকরণ, 1 minus 2x। এখানে আমাদের x এর পাওয়ার বেশি কিছু নাই, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1। যেহেতু এখানে x এর পাওয়ার শুধু 1, অর্থাৎ কোনো ভেজাল নাই, x এর পাওয়ার শুধু 1, কোনো ভেজাল নাই, সরল সমীকরণ, তখন আমরা জাস্ট উপরে a লিখলাম। এখানেও যদি একটা সরল সমীকরণ থাকতো আমরা উপরে b লিখতাম, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমরা দেখতেছি এখানে x এর পাওয়ার 2 আছে, x এর পাওয়ার 2, তার মানে এটা কিন্তু সরল সমীকরণ না। x এর পাওয়ার 2, তার মানে এখানে x এর মান একটা না, আমরা x এর একাধিক মান পেতে পারি, আমরা x এর একাধিক মান পেতে পারি। আমরা জানি যে x এর পাওয়ার যত, x এর মান ততগুলো পাওয়া যায়, আপনারা জানেন। তাহলে যেহেতু এখানে x এর পাওয়ার হিসেবে 2 আছে, তার মানে এটা সরল সমীকরণ না, তখন আমাকে উপরে লব হিসাবে আমি শুধু b লিখতে পারবো না, আমাকে উপরেও একটা সমীকরণের মতো লিখে ফেলতে হবে, উপরে একটা সমীকরণের মতো লিখে ফেলতে হবে। সেই সমীকরণটা আমরা কিভাবে করে লিখি সেটাই বলার চেষ্টা করতেছি। সেটা হলো আমি b লিখলাম, এখানে চলক হিসাবে x আছে, x দ্বারা গুণ করলাম bx প্লাস c, অর্থাৎ যেহেতু x এর পাওয়ার হিসেবে 2 আছে, তাইলে x এর 2টা মান বের হয়। এই যে দেখেন b এবং c, 2টা মান লাগবে আমার এই অঙ্কে, 2টা মান লাগবে। x এর পাওয়ার হিসেবে 2 আছে, তাহলে এই জন্য আমার এখানে b এবং c 2টা আমরা লিখলাম। তাহলে এই হয়েছে ভাইয়া বিষয়টা। তাহলে যখন আমরা দেখব যে সরল সমীকরণ, তখন উপরে শুধু একটা অক্ষর, আর যখন দেখব যে না 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 সরল সমীকরণ না, তখন আমরা উপরে এইভাবে করে লিখব যে এটার পরে যেই অক্ষরটা হয় সেটা, তার সাথে চলকটা গুণ, তারপরে যোগ আরেকটা অক্ষর আমরা লিখব। তাহলে bx প্লাস c, এইভাবে করে আমরা লিখে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, যদি এখানের মধ্যে আপনি এই যে এখানে যদি আপনি b লিখতেন, তাহলে আপনি এখানে লেখেন b এর পরে কি হয় cx প্লাস d। আচ্ছা, আপনি যদি এখানের মধ্যে এমনি বলতেছে আপনি যদি এখানের মধ্যে আপনি c লিখতেন, তাহলে এটা লেখেন dx প্লাস e, এইভাবে, অর্থাৎ অক্ষরগুলোর মধ্যে একটা সিরিয়াল মেনটেন করেন, জাস্ট এতটুকু, আর কোনো কিছু না। ওকে, এখন এই অঙ্কটা তাহলে করতে হলে আমার কয়টা মান লাগবে চিন্তা করেন, কয়টা মান লাগবে এই অঙ্কটা শেষ করতে হলে? কয়টা মান লাগবে এই অঙ্কটা শেষ করতে হলে? 3টা মান লাগবে, a এর মান, b এর মান, c এর মান। কয়টা মান লাগবে? 3টা মান লাগবে এই অঙ্কটা শেষ করতে হলে। আমরা এই পুরাটা লিখে 1 নং সমীকরণ দিলাম। আমরা এখন 1 নং সমীকরণের বাম পক্ষতে হর হিসেবে যা আছে, ভাইয়া এটা কিন্তু নিয়ম, 1 নং সমীকরণের আমি যখন যে ধরি দিয়ে লিখলাম, ধরি দিয়ে 1 নং সমীকরণ লিখলাম, এই সমীকরণটার বাম পক্ষের হরে যা আছে তা দ্বারা উভয় পক্ষকে গুণ করব। বাম পক্ষের হরে যা আছে তা দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তাহলে উভয় পক্ষকে যদি গুণ করি, তাহলে 7x² - 2 অভেদ চিহ্ন, এখানেও যদি গুণ করি তাহলে a × 1 + 2x + 4x², এখানেও যদি গুণ করি তাহলে bx + c × 1 - 2x। এখন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, ভাইয়া সবাই একটু খেয়াল করেন, মনোযোগ দিন। এখন একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে, আপনারা সবাই শুনছেন সহগ সমীকৃতকরণ, এই শব্দটা শুনছেন সবাই? সহগ সমীকৃতকরণ সবাই শুনছেন, সবাই জানেন। আপনাকে একটু চিন্তা করতে হবে যে আমার এই অঙ্কের মধ্যে কি এখনই সহগ সমীকৃতকরণ করতে হবে কি না, এটা চিন্তা করেন। কীভাবে করে চিন্তা করব? আমরা দেখব যে এই অঙ্ক করতে হলে আমার কয়টা মান লাগবে, 1টা মান, 2টা মান, 3টা মান। এই অঙ্ক করতে হলে আমাকে 3টা মান লাগবে। কয়টা মান লাগবে? 3টা মান লাগবে। এখন আমি কি এখান থেকে ওই যে x আছে, যে x হরের মধ্যে,
হরের মধ্যে যে এক্স আছে তার মাধ্যমে কি আমি 3টা মান পাচ্ছি কিনা। দেখেন এই হর ব্যবহার করে আপনি এক্সের একটা মান পেয়ে যাবেন। তাহলে এক্সের একটা মান পাইবেন, ওইটা ব্যবহার করে উপরের একটা মান আপনার অঙ্কে চলে আসবে। এবার এখানে যেই হর আছে এইটা ব্যবহার করে কি আপনি সরাসরি এই যে হরটা, এই হরটা ব্যবহার করে কি আপনি সরাসরি এক্সের একটা মান পাইবেন? সরাসরি এটা ব্যবহার করে সরাসরি এক্সের একটা মান পাওয়া যাবে না। তাহলে যেহেতু এটা ব্যবহার করে সরাসরি এক্সের একটা মান পাওয়া যাবে না, তাহলে আমি থেমে গেলাম। কারণ আমার অঙ্কের সামনে আগাইতে হইলে এক্সের মান লাগবে। তাহলে আমি এখান থেকে একটা এক্সের মান পাইছি, আমি অঙ্কটার সামনে থেকে আগাই নিয়ে যেতে পারবো, উপরের একটা মান বের হয়ে যাবে। কিন্তু এখান থেকে আমি কোনো এক্সের মান সরাসরি পাই নাই, তাহলে আমি তো উপরের কোনো মান বের করতে পারতেছি না, আটকায় যাব। যখনই দেখবেন আপনার যে কয়টা মান দরকার কিন্তু এক্সের মান তার চাইতে কম বের হইছে, তখনই বুঝবেন এই অঙ্কে সহগ সমীকৃতকরণ করতে হবে। যখনই দেখবেন যে আমার এই অঙ্ক করতে হলে এতটা মান দরকার কিন্তু আমি এক্সের এই কয়টা মান পাইছি, আমার তো মান আরও বাকি আছে, তখন সহগ সমীকৃতকরণ করতে হবে। এই অঙ্ক সমাধান করতে হলে মান লাগবে 3টা, এ এর মান, বি এর মান, সি এর মান, 3টা মান লাগবে। কিন্তু আমরা মান পাবো একটা। মান পাবো কয়টা? একটা। তাহলে মান তো আরও বাকি আছে। যেহেতু মান আরও বাকি থাকবে, সুতরাং আমাকে সহগ সমীকৃতকরণের মাধ্যমে অঙ্কটার সামনে আগাইতে হবে। এই চিন্তাটা আপনি প্রথমে করে ফেলবেন। যখন আপনি এই লাইনটা লিখলেন, তখন আপনি এই চিন্তাটা করে ফেলবেন যে আপনার মান লাগবে কয়টা, পাবেন কয়টা, সহগ সমীকৃতকরণ করতে হবে নাকি করতে হবে না। যদি দেখেন যে হ্যাঁ সহগ সমীকৃতকরণ করতে হবে, তখন আপনি 2 নাম্বার সমীকরণটা লিখছেন না, এই যে ভাইয়া দেখেন 2 নং সমীকরণ লিখছেন না। যদি সহগ সমীকৃতকরণ করতে হয়, আপনি এই 2 নং সমীকরণের পরে অঙ্ক করতে করতে 3 নং সমীকরণ নামে একটা লাইন নিয়ে আসবেন। সবাই কথাটা মনোযোগ দিয়ে শোনেন। যদি অঙ্কের মধ্যে সহগ সমীকৃতকরণ করার প্রয়োজন পড়ে, তাহলে 2 নং সমীকরণের পরে কাজ করার মাধ্যমে 3 নং সমীকরণ নিয়ে আসবেন। এই 3 নং সমীকরণটাই আপনার বারে বারে কাজে লাগবে সহগ সমীকৃতকরণ করার জন্য। আর যদি দেখেন যে না, আমার যে কয়টা মান লাগবে আমি হর থেকে ওই কয়টা মান পেয়ে গেছি, আমার কোনো সহগ সমীকৃতকরণ করা লাগবে না, তখন এই 3 নাম্বার সমীকরণের কোনো কাজ আপনার অঙ্কে নাই। আপনি তখন জাস্ট ওই 2 নং সমীকরণ থেকে অঙ্ক সামনে আগায় যাবেন, তখন আর 3 নং সমীকরণ দিয়ে কিছু করতে হবে না। সহগ সমীকৃতকরণ করতে হলে আপনি এই লাইনটা অতিরিক্ত করবেন, এতে আপনার অঙ্কটা সহজ হবে। কি সেই 3 নাম্বার লাইনটা? 7x² - 2 এ দিয়ে গুণ করব, bx দিয়ে গুণ করব, সি দিয়ে গুণ করব, অর্থাৎ গুণ করে একেবারে সব ভেঙে লিখব, গুণ করে সব ভেঙে লিখব ভাইয়া। হ্যাঁ, গুণ করে সব ভেঙে লিখব। আমরা এই অভেদ চিহ্নটা জাস্ট 2 নং সমীকরণ পর্যন্তই দিব, এরপরে আর দেওয়ার দরকার নেই। আমরা অভেদ চিহ্নটা 2 নং সমীকরণ পর্যন্তই দিব, এরপরে আর দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু 2 নং সমীকরণ পর্যন্ত দিব, এরপরে আর লাগবে না। আচ্ছা, আমরা এদেরকে একেবারে গুণ করে ভেঙে চুরে তছনছ করে আমরা লিখে দিলাম, ঠিক আছে? তছনছ করে আমরা লিখে দিলাম, ভেঙে চুরে লিখে দিলাম। এবার আমরা কি করব? এই যে হরটা 1 - 2x মনে মনে এইটা = 0 ধরেন, তাহলে 1 = 2x, তাহলে 1/2 = x। তাহলে আমরা x এর একটা মান পাইলাম হাফ, মনে আমরা পেয়ে গেলাম x এর একটা মান হাফ। এই মানটাকে আমরা 2 নং সমীকরণে বসাবো। ভাইয়া আমি আবারও বলছি, 3 নং সমীকরণটা আমার কাজে লাগবে সহগ সমীকৃতকরণ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, আমি x এর মানটা 2 নং সমীকরণে বসাই দিলাম। 2 নং সমীকরণে x এর মান হাফ বসিয়ে পাই, ওকে? আচ্ছা, আমি 2 নং সমীকরণে যেখানে x আছে সেখানে হাফ, যেখানে x আছে সেখানে হাফ, ঠিক আছে, বসাই দিলাম। এবার আর বলার দরকার নেই, ক্যালকুলেশনটা করে ফেলেন। করার পরে আপনি দেখবেন এক পর্যায়ে রেজাল্ট বের হবে a = -1/12, a = -1/12। আচ্ছা, a এর মান বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে আমার তো x এর মান শেষ, আর তো নাই, x এর মান তো আর নাই, আমি তো এখান থেকে একটা পেয়ে গেছি, ব্যবহার করে ফেলছি, এখান থেকে তো আর আমি সরাসরি x এর মান পাচ্ছি না। আমার এখন কোন রাস্তায় হাঁটতে হবে? সহগ সমীকৃতকরণের রাস্তায় হাঁটতে হবে। আচ্ছা, সহগ সমীকৃতকরণটা কিভাবে করে?
এটা অধিকাংশ শিক্ষার্থীর এই জায়গাটার মধ্যে সমস্যা হয় যে স্যার সহগ সমীকৃতকরণটা কীভাবে করে আমরা বুঝি না। আসলে আমরা একটু ভালো করে শেখার চেষ্টা করি। সেটা হচ্ছে সহগ সমীকৃতকরণ করার জন্য আমরা যে 3 নম্বর সমীকরণটা লিখলাম, 3 নম্বর সমীকরণটা, এই সমীকরণটাতে আপনি যাবেন, গিয়ে দেখবেন এক্সের পাওয়ার সর্বোচ্চ কত, সর্বোচ্চ এক্সের পাওয়ার সর্বোচ্চ কত আছে, এক্সের পাওয়ার সর্বোচ্চ কত আছে। যদি দেখেন যে এক্সের পাওয়ার সর্বোচ্চ 3 আছে, অর্থাৎ এক্স কিউব, তাহলে এক্স কিউব তার চাইতে একটু ছোট, এক্স স্কোয়ার তার চাইতে একটু ছোট, এক্স তার চাইতে ছোট ধ্রুবপদ, অর্থাৎ চলক ছাড়া পদ। ওকে, যদি দেখেন এক্সের পাওয়ার সর্বোচ্চ 2 আছে, তাহলে এক্স স্কোয়ার তার চাইতে একটু ছোট, এক্স তার চাইতে একটু ছোট ধ্রুবপদ। যদি দেখেন এক্সের পাওয়ার সর্বোচ্চ 4 পর্যন্ত, তাহলে এক্স টু দি পাওয়ার 4 তার চাইতে একটু ছোট, এক্স কিউব তার চাইতে একটু ছোট, এক্স স্কোয়ার। অর্থাৎ সর্বোচ্চ পাওয়ারটা কত আপনি দেখবেন 3 নং সমীকরণে। সহগ সমীকৃতকরণ করার জন্য যেই লাইনের কথাটা বারবার বলতেছিলাম, ওই লাইনটাতে যাবেন, দেখবেন এক্সের পাওয়ার সর্বোচ্চ কত। এক্সের পাওয়ার সর্বোচ্চ যত থাকবে সেখান থেকে আরম্ভ করে আস্তে আস্তে একটু ছোট হবে, একটু ছোট হবে। আমি এটা বুঝাচ্ছি, আপনারা সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে কি হবে, আপনি দেখবেন যে আপনার অঙ্কে কয়টা মান এখনও বাকি আছে বের করা, কয়টা মান বের করা এখনও বাকি আছে, কয়টা মান বের করা এখনও বাকি আছে। আমরা দেখতেছি আমাদের এই অঙ্কে 3টা মান লাগবে, এ এর মান, বি এর মান, সি এর মান। এর মধ্যে এ এর মান আমরা বের করে ফেলছি, আমাদের আর 2টা মান লাগবে, বি এর মান, সি এর মান। 2টা মান আমাদের লাগবে ভাইয়া, 2টা মান আমাদের লাগবে, বি এর মান, সি এর মান। যেহেতু 2টা মান আমাদের লাগবে, আমরা দেখব যে আমাদের অঙ্কের মধ্যে চলকের পাওয়ার সর্বোচ্চ কত, চলকের পাওয়ার 3 নং সমীকরণে চলকের পাওয়ার সর্বোচ্চ কত। আমরা দেখতেছি সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এক্স স্কোয়ার তার চেয়ে একটু ছোট, এক্স তার চেয়ে একটু ছোট ধ্রুবপদ। আমাদের কয়টা মান লাগবে, 2টা মান। সর্বোচ্চটা যেটা আছে আমরা তাকে ব্যবহার করব, তার চেয়ে একটু ছোট যেটা আছে আমরা তাকে ব্যবহার করব। যেহেতু আমাদের 2টা মান লাগবে, মানে 2টা মান বের করা বাকি আছে, এই জন্য 2টা। যদি এমন হইতো যে আমাদের 3টা মান বের করা বাকি, আমাদের 3টা মান বের করা বাকি, তাহলে সর্বোচ্চটা তার চাইতে একটু ছোট, তার চাইতে একটু ছোট, ঠিক আছে, এইভাবে করে আমরা ব্যবহার করব। আমার যে কয়টা মান এখনও বের করা বাকি আমরা ওই কয়টা নিব, ওই কয়টা। তাহলে আমার মান বের করা বাকি কয়টা, 2টা। তাহলে আমি সর্বোচ্চটা আর তার চাইতে একটু ছোটটা, এই 2টাকে আমি এখন নিয়ে ব্যবহার করব। আমরা বলবো শব্দ কি ব্যবহার করছি, সহগ সমীকৃত, সহগ সমীকৃত। আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত। কার কার, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। এই যে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব, এটা কিভাবে করে আমরা বলবো 3 নং সমীকরণে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। কিভাবে করে করতে হবে, আপনি 3 নম্বর সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষে তাকাবেন, চোখটা দিয়ে তাকাবেন, কেবলমাত্র এক্স স্কোয়ারের দিকে তাকাবেন, অন্য কারো দিকে না, অন্য কারো দিকে না, কেবলমাত্র এক্স স্কোয়ারের দিকে তাকাবেন। কারণ আপনি উপরে বলছেন না 3 নং সমীকরণে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, এই যে লাইনটা, এই যে লাইনটা, 3 নং সমীকরণের উভয় পক্ষে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। যেহেতু আপনি এই শব্দটা উল্লেখ করছেন এক্স স্কোয়ার, তাহলে আপনি ওই 3 নং সমীকরণের উভয় পক্ষে, 3 নং সমীকরণের উভয় পক্ষে ভাইয়া, 3 নং সমীকরণের উভয় পক্ষে কেবলমাত্র এক্স স্কোয়ারের দিকেই তাকাবেন, অন্য কারো দিকে না। এই যে এক্স স্কোয়ার তার সহগটা কত, 7। আচ্ছা, আমি এমনি লিখতেছি, আমি এখানে এমনি লিখতেছি 7, এক্স স্কোয়ারের সহগ 7, আর নাই সমান চিহ্ন, এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার তার সহগ কত, 4a। আচ্ছা, এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার তার সহগ কত, -2b। আচ্ছা, আর আছে না, আর নাই। আমরা শুধুমাত্র এক্স স্কোয়ারের দিকে তাকাইছি, অন্য কোনো দিকে তাকাই নেই কিন্তু। তাহলে 7 = 4a - 2b, এটাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ সমীকৃতকরণ। হয়ে গেছে কিন্তু একেবারে সহজ।
আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম 7 ইকুয়াল টু 4a মাইনাস 2b। আপনি এখন a এর মান তো জানেন, আপনি তো a এর মান জানেন ভাইয়া, আপনি তো a এর মান জানেন। a এর মান কত? -1/12। ঠিক আছে, b এর মান বের হয়ে যাবে, ইজি, b এর মান বের হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী লাইনে গিয়ে সেটাই এই যে এখানে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে সেটা দেখাই দিলাম। আমরা a এর মান বসাই দিলাম, ক্যালকুলেশন করেন, নর্মাল ক্যালকুলেশন করেন। -1/3 এই সাইডে নিয়ে আসেন, তাহলে প্লাস, যোগ করেন, লসাগু করেন, কাটাকাটি গিয়ে এক পর্যায়ে রেজাল্ট চলে আসবে b ইকুয়াল টু -11/3। b এর মান চলে আসছে। তাহলে আমরা a এর মান অঙ্কের শুরুতেই পাইছিলাম, এখন আমরা b এর মান পাইলাম, এখনও c এর মান বাকি আছে। তাহলে আমরা সেই 3 নং সমীকরণে যাব, সহগ সমীকৃতকরণ। আচ্ছা, আমরা 3 নং সমীকরণে গিয়ে কার সহগ সমীকৃতকরণ করব? এই যে দেখেন, আমরা এখানে লিখে রাখছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। এক্স স্কোয়ারের সহগ সমীকরণ হয়ে গেছে, এবার এক্স এর সহগ সমীকৃতকরণ করব। কার? এক্স এর। আপনি বলবেন স্যার কিছুক্ষণ আগে না 2 নং সমীকরণে এক্স এর মান বসাইছিলাম। বসাইছেন, সেটা 1 নং সমীকরণ থেকে এক্স এর মান নিয়ে এসে সেটা বসাইছেন। আমরা এখন সহগ সমীকৃতকরণ করতেছি, সহগ সমীকৃতকরণ। আমরা 3 নং সমীকরণে এক্স এর সহগ সমীকৃতকরণ করব। ঠিক আছে, 3 নং সমীকরণের উভয় পক্ষে এক্স এর সহগ সমীকরণ করে পাই। এখন আমরা কি করব? কেবলমাত্র 3 নং সমীকরণে গিয়ে এক্স এর দিকে তাকাবো, কেবলমাত্র এক্স এর দিকে তাকাবো, আর কোনো দিকে না, আর কোনো দিকে আমরা চোখ দিব না, কেবলমাত্র এক্স এর দিকে আমরা তাকাবো। দেখেন তো বাম পক্ষ থেকে এক্স আছে? বাম পক্ষ থেকে এক্স আছে? নাই। আমি যদি বলি আছে, এই যে যে দেখেন তো এইভাবে করে আছে, এই যে এইভাবে করে আছে, অর্থাৎ এক্সের সাথে একটা 0 গুণাকারে আছে। আচ্ছা, এক্সের সাথে 0 গুণাকারে থাকার কারণে ওই এক্সটা উধাও হয়ে গেছে, কারণ এক্সটাকে যদি আপনি 0 দিয়ে গুণ দেন তাহলে 0 হয়ে যায়, আর 0 লেখার কোনো দরকার পড়ে না। এই জন্য এখানের মধ্যে এক্সটাকে দেখা যাচ্ছে না, এখানের মধ্যে এক্সটাকে দেখা যাচ্ছে না। এক্স আছে, এক্সের সহগ হিসাবে 0, এক্সের সহগ হিসাবে 0 আছে, তো এই জন্য আর এক্সটাকে দেখা যাচ্ছে না। ওকে, তাহলে আমরা বলতে পারি এক্সের সহগ 0। তাহলে আমরা এটাকে এখানে একটু লিখে দেখাই। হ্যাঁ, তাহলে এক্সের সহগ 0, তারপরে ইকুয়াল টু, আচ্ছা একটু লেখাটা আসুক, লেখাটা উঠবে। আচ্ছা, তাহলে আসছে, তাহলে আমরা ইকুয়াল টু চিহ্ন দিলাম। এবার আমরা কি বলছিলাম? কেবলমাত্র এক্সের দিকে তাকাবো, কেবলমাত্র এক্সের দিকে তাকাবো। এই যে দেখেন এক্স, তার সহগ কত? 2a। আচ্ছা, তারপরে এক্স, তার সহগ হচ্ছে +b, তারপরে হচ্ছে এই যে এক্স, তার সহগ হচ্ছে -2c, -2c। ওকে, তাহলে এই যে তাহলে দেখেন এক্সের সহগ সমীকৃতকরণ করে ফেললাম। এখানে এক্সের সহগ 0, এক্সের সহগ 2a, এক্সের সহগ +b, এক্সের সহগ -2c। আমরা এখন মান বসাই দিলে অঙ্কটা শেষ। ঠিক আছে, এই যে লাইনটা দেখলেন সবাই। তাহলে আসেন আমরা আমাদের অঙ্কের মধ্যে চলে যাই। আমরা 3 নং সমীকরণের উভয় পক্ষে এক্সের সহগ সমীকৃতকরণ আমরা করেছি, করার ফলে এটা পেলাম। আমরা এবার এ এর মান বসাই দিলাম, বি এর মান বসাই দিলাম। জাস্ট আপনি ক্যালকুলেশনটা করেন, একদম নর্মাল ক্যালকুলেশন, সহজ ক্যালকুলেশন করেন। করার পরে এক পর্যায়ে আপনি দেখবেন সি এর মান আপনার সামনে চলে আসছে -23/12, -23/12। এই অঙ্কটা একটু বড় হয়ে দিয়েছে, কিছু করার নাই। হ্যাঁ, কিছু করার নাই, এই প্রশ্নটা একটু বড়ই আসছে। কেউ আবার আমার উপরে রাগ করেন না, স্যার অঙ্কটা বড়। ঠিক আছে, প্রশ্নই যেই প্রশ্ন অনুযায়ী কাজ করতে হচ্ছে, একটু বড়ই হচ্ছে। অঙ্ক শেষ, তারপর একটু কাজ আছে। আচ্ছা, আমরা সি এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের 3টা মান দরকার ছিল, এ এর মান, বি এর মান, সি এর মান। 3টা মান দরকার ছিল না? আমরা 3টা মান পেয়ে গেছি, 3টা মান পেয়ে গেছি, এখন জাস্ট বসাই দিব। তবে কথা হচ্ছে 3টা মানই ঋণাত্মক আসছে, 3টা মানই ঋণাত্মক আসছে। হ্যাঁ, এ এর মান ঋণাত্মক, বি এর মান ঋণাত্মক, সি এর মান ঋণাত্মক। আমরা করলাম কি, 1 নং সমীকরণ, অর্থাৎ মেইন যেই লাইনটা, মেইন লাইন 1 নং সমীকরণ, 1 নং সমীকরণে এ, বি ও সি এর মান বসিয়ে পাই। আমরা 1 নং সমীকরণের বাম পক্ষ লিখলাম অভেদ চিহ্ন, ডান পক্ষতে কী ছিল মনে আছে? এই যে এ ডিভাইডেড বাই 1 - 2x, bx প্লাস সি ডিভাইডেড বাই এটা, এইভাবে করে ছিল মনে আছে? এ ডিভাইডেড বাই এটা প্লাস bx প্লাস সি ডিভাইডেড বাই এটা।
আমরা এখন জাস্ট মানগুলো বসাইছি, শুধু মানগুলো বসাইলাম। তাহলে এখন দেখেন এই যে a এর মান, এই যে a এর মান -1/12 আমরা এখানের মধ্যে লিখলাম, হ্যাঁ -1/12। এই -1/12 একটু চিন্তা করেন, আমি একটু লিখে দেখাই, লিখে দেখাইলে বুঝতে সুবিধা হবে। এখানে -1/12 ডিভাইডেড বাই 1 - 2x। পরবর্তী লাইনে -1/12কে আমি আগে লিখলাম, এই যে ভাগ চিহ্নটা, এই ভাগকে উল্টাইলে হয় গুণ, তাহলে এটা উল্টায় যাবে, এটা উল্টায় গেলে হবে 1/1 - 2x উল্টায় গেলে। এবার যেই কাজটা হবে মাইনাস, আমরা উপরে উপরে গুণ করতে পারি আর নিচে নিচে গুণ করতে পারি, 12 × 1 - 2x। তাহলে সংক্ষেপে যদি একটা কথা বলি, সংক্ষেপে একটা কথা যদি বলি, আপনারা একটু ভালো করে তাকাই দেখেন, সংক্ষেপে বললে হবে কি, ওই যে উপরের মধ্যে যেই ভগ্নাংশটা ছিল, একটু খেয়াল করেন, উপরে উপরে যেই ভগ্নাংশটা ছিল তার লবটাকে আমরা উপরে রাখবো আর হরটাকে আমরা নিচে নামাই দেব, জাস্ট শেষ। এত কাজ করতে হবে না আমাদেরকে, একদম সিম্পল। লবের মধ্যে যদি কোনো ভগ্নাংশ থাকে, আমরা ওই ভগ্নাংশের লবটাকে রেখে দিব উপরে আর হরটাকে নিচে নামাই দিব, সিম্পল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই কাজটাই করলাম। -1/12 তাকে আমরা করলাম কি, মাইনাস চিহ্নটার সামনে, 1 উপরে 12 নিচে। এবার এখানে এসে যেহেতু x এখানে গুণাকারে আছে, তাহলে xটা 11-এর সাথে গুণ হবে। ভাইয়া কথাটা একটু বোঝার চেষ্টা করেন, xটা এখানে 11-এর সাথে গুণ হবে। এই যে গুণটা করে দেখাইছে তারা, গুণটা করে দেখানো হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, এবার আমরা উপরে লসাগু করতে পারি, নিচে না, নিচে না, উপরে উপরে লসাগু করতে পারি। 3 আর 12-র লসাগু 12, 3 12-র মধ্যে 4 বার যায়, 4 দিয়ে গুণ 4 × 11 44x, 12 যায় একবার, 1 দিয়ে 23 গুণ 23 × 23। ওকে, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, একটা মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস কমন নিলে হবে 44x + 23। ওকে, এবার মনে আছে একটু আগে যে আমি বললাম যে লবের মধ্যে যদি কোনো ভগ্নাংশ দেখতে পাই, আমরা ওই ভগ্নাংশের লবটাকে উপরে রেখে দিব, হরটাকে নিচে নামাই দিব। -44x + 23 ডিভাইডেড বাই 12, মাইনাসটাকে সামনে নিয়ে আসেন, প্লাসে মাইনাসে মাইনাস, ভাইয়া প্লাসে মাইনাসে মাইনাস। আর এটা যে এই যে একটা ভগ্নাংশ, এই লবটাকে উপরেই রাখেন আর হরটাকে নিচে নামায় দেন, ব্যাস। আবারও বলতেছি, 44x + 23 তাকে উপরেই রাখেন আর 12 তাকে নিচে নামায় দেন, সিম্পল। আচ্ছা ওকে, তাহলে আমাদের কাজটা হয়ে গেল, আমাদের অঙ্কটা শেষ, অঙ্ক হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম আলটিমেটলি আমাদের প্রশ্নে যেটা বলছিল 7x² - 2 ডিভাইডেড বাই কিউ অফ এক্স, অভেদ চিহ্ন। এবার আমরা এই অংশটাকে লিখে দিলাম, এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে অঙ্কটা একটু লম্বা ছিল, যদি শুরু থেকে আপনাদেরকে একবার একটু বলে দিই, এটা এখন আর ভেঙে ভেঙে বলবো না, ভেঙে ভেঙে অনেকক্ষণ বললাম, একবার যদি বলে দিই, আমাদের প্রশ্নে তারা বলছে 7x² - 2 ডিভাইডেড বাই কিউ অফ এক্স, এটিকে আংশিক ভগ্নাংশে নির্ণয় করো। আমরা কিউ অফ এক্সকে লিখলাম, তাকে সূত্র প্রয়োগ করা যায়, লিখলাম। আচ্ছা, এখন আমরা তাকে ভেঙে ভেঙে লিখব, a ডিভাইডেড বাই 1 - 2x। এরপরে এটা যেহেতু সরল সমীকরণ না, তাহলে আমাদেরকে একটা উপরের সমীকরণ লিখতে হয়েছে, bx + c ডিভাইডেড বাই এটা। এবার আমরা এখান থেকে এক্সের মান পেয়ে গেছি একটা মান, সেটাকে আমরা ব্যবহার করে রেজাল্ট বের করব। কিন্তু এখান থেকে তো সরাসরি এক্সের মান পাওয়া যায় না, এই জন্য আমাকে সহগ সমীকৃতকরণ করতে হবে। আর সহগ সমীকৃতকরণ করতে হবে, এটা আমি আগে আগে চিন্তা করার কারণে আমি 3 নং সমীকরণ নামে একটা লাইন লিখছি। এটা লেখার কারণে আমার অঙ্কটা খুব সহজ হবে, ঠিক আছে। যখন সহগ সমীকৃতকরণ করতে হবে তখন আমরা এই 3 নং সমীকরণ নাম দিয়ে এরকম লাইনটা নিয়ে আসবো। লাইনটা কি, অর্থাৎ পুরোটা ভেঙে ভেঙে লিখবো, এ দ্বারা পুরোটাকে গুণ করে লিখছি, bx দ্বারা গুণ, সি দ্বারা গুণ, মানে গুণ করে পুরোটা ভেঙে লিখবো। ওকে, এবার আমরা ওই যে এখান থেকে এক্সের মান নিয়ে এসে 2 নংয়ে বসাই দিলাম, রেজাল্ট পাইলাম a এর মান। আর সহগ সমীকৃতকরণ করে আমরা b এর মান, c এর মান বের করছি। কিভাবে সহগ সমীকৃতকরণ করছি আশা করি আপনারা সবাই দেখছেন সেটা। আর যদি আপনারা আবার একবার দেখেন তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য আর কথা বাড়াচ্ছি না। অলরেডি ভিতরের সব কিছু ভেঙে বলছি এই অঙ্কটার ভিতরে। তো আপনারা যদি মনোযোগ দিয়ে অঙ্কটা পুরোটা দেখেন তাহলে আশা করি আপনারা খুব ভালো করে অঙ্কটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ।